পিআর পদ্ধতি ছাড়া মানুষ নির্বাচন মেনে নেবে না, বললেন জামায়াত সেক্রেটারি। নির্বাচন আগামী বছরের শুরুর দিকে, রুবিওকে অধ্যাপক ইউনূস। জানাবো নির্বাচনের প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। এবং সর্বশেষ জানাবো ভিভিআইপিদের লাগেজ তল্লাশিতে অধিকতর মনোযোগের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতি ছাড়া মানুষ নির্বাচন মেনে নেবে না, বললেন জামায়াত সেক্রেটারি। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে। জুলাই সনদ জুলাই মাসের ঘোষণা করতে হবে। জুলাই বিপ্লবকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছেন তাদের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারের ভেতরে কোনো ফ্যাসিবাদী থাকতে দেওয়া যাবে না। আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি একটি বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলনের সুযোগ। ফ্যাসিস্টদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। ইতিমধ্যে দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি বলেন, প্রার্থীগণ প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর হামলা, পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা যাবে না। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি মাঠ পর্যায়ের প্রশাসন দুর্বল থাকলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এ বিষয়ে সরকারকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সরকারকে সতর্ক করে গোলাম পরোয়ার জানান, যেনতেনভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করলে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না, বরং সমস্যার গভীরতা আরও বাড়ে। গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে জামায়াত ইসলামের সহযোগিতা চাইলে করা যাবে। নির্বাচন আগামী বছরের শুরুর দিকে, রুবিওকে অধ্যাপক ইউনূস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও ওই ফোনালাপের খবর প্রকাশ করা হয়। সেখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের বরাত দিয়ে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান। তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিট্যান্সের শীর্ষ উৎস। এর পরিপ্রেক্ষিতে উভয় নেতা শিগগিরই শুল্ক বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটাবে। অধ্যাপক ইউনূস জানান, সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের অনুরোধে পারস্পরিক শুল্ক ব্যবস্থা 90 দিনের জন্য স্থগিত রাখতে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা আপনার কর্মকর্তাদের সঙ্গে কাজ করছি যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য কর্মসূচির প্রতি কার্যকর প্রতিক্রিয়া হিসেবে একটি সমন্বিত পদক্ষেপ চূড়ান্ত করা যায়। নির্বাচনের প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে অন্তত 2টি মহড়া দিতে বলা হয়েছে। একটি মহড়া হবে সেপ্টেম্বরে, অন্যটি নির্বাচনের ঠিক আগে। বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে সহিংসতা হবে, এটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হবে। সরকারের যেসব সংস্থা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকে তাদের সবার সমন্বয়ে 2টি মহড়া দিতে হবে, যাতে সহিংসতা কমানো বা এড়ানো যায়। উদাহরণ দিয়ে বলা হয়, যদি কোনো একটি কেন্দ্রে সহিংসতা শুরু হয়, সেটি মোকাবেলায় যৌথভাবে কিভাবে কাজ করা যায় তা ঠিক করতে হবে।
বৈঠকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে ডাকাতির সংখ্যা বেড়েছে, এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ সময় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বলেন, ধর্ষণের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে নিচ্ছে না। ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অনেক ধর্ষণের ঘটনা গণমাধ্যমে আসে না। যেগুলো গণমাধ্যমে আসে, আইন শৃঙ্খলা বাহিনী সেসব ঘটনা গুরুত্ব সহকারে নিয়ে থাকে। এর বাইরে অনেক ধর্ষণের ঘটনা ঘটে, সেসব ঘটনাও গুরুত্ব সহকারে নিতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ধর্ষণ বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সভায় ঢাকার রাস্তা থেকে পুরনো বাস উঠিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। জুলাইয়ে লক্কর বাস তুলে নেওয়া শুরু করতে কেউ পরামর্শ দেন। তবে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেহেতু জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সব রাজনৈতিক দল ব্যস্ত থাকবে, পুলিশও ব্যস্ত থাকবে, সে কারণে এ সময় ঢাকার রাস্তা থেকে বাস উঠিয়ে দেওয়ার কর্মসূচি পরিবর্তন করে 6 আগস্ট নির্ধারণ করা হয়। কারণ এই কর্মসূচি পালন করতে গেলে শ্রমিকেরা আন্দোলন করতে পারেন, তখন পুলিশের ব্যাপক উপস্থিতির প্রয়োজন হবে। জুলাইয়ে যা সম্ভব হবে না। উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া 36 বাংলাদেশিকে গ্রেপ্তারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগে দেখতে হবে এই 36 জনের মধ্যে কতজন বাংলাদেশি। সরকারের তথ্য মতে এই 36 জনের সবাই বাংলাদেশি নয়। এদের মধ্যে কতজন বাংলাদেশি আগে সেটি নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তারের আগে কেন বাংলাদেশ সরকারকে জানানো হয়নি সে বিষয়ে প্রশ্ন ওঠে বৈঠকে। তবে এ ঘটনায় মালয়েশিয়া শ্রমবাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে বৈঠকে উপস্থিত কর্মকর্তারা মনে করেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া প্রায় 1,500 আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো কমিটির সভায় আলোচনা হয় না। এ সময় র্যাবের পক্ষ থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে সবার আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার পুরস্কার ঘোষণা করবে। যেহেতু পুরস্কারের বিষয়, তাই এ বিষয়ে প্রধান উপদেষ্টার সম্মতি লাগবে। অস্ত্র উদ্ধার করবে বিজিবি ও র্যাব। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অবশ্য এসব বিষয়ে কোনো বক্তব্য দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা হয়তো জাস্ট একটা ভুল। মরক্কোর মারাকেশে ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে গত রবিবার ভোরে আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন। ভোরে বিমানবন্দর স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে। এই প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, বিদেশে যাওয়ার সময় ব্যাগে ম্যাগাজিন থাকার ঘটনাটা কেমন? জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, না, বিদেশ যাওয়ার কিছু না। হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন, হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমাটা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এই রকম ভুল, এটা একটা জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে এত ভাইরাল, উনি যদি জানতে পারতেন আগে, তাহলে তো উনি কোনো অবস্থাতে এটা নিতেন না। উপদেষ্টা আসিফ মাহমুদ ভুলে এমনটা করেছেন বলে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের যথার্থতা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন তোলেন। তখন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, না, ওনার সঙ্গে তো আর আমার কথা হয় নাই। বাট জিনিসটা তো বোঝা যায় যে, হয় কি, আপনি যদি জানেন যে এখানে তো আরও একটা হাতিয়ার নিয়ে ঢোকার কথা না, তো আপনার পকেটে ধরেন হয়তো আরেকটা গুলি পাওয়া গেল, তখন বোঝা যায় যে আপনি হয়তো ভুলেই ঢুকছেন। আসিফ মাহমুদের ব্যাগে থাকা ম্যাগাজিনকে অনেকে আলোচিত আগ্নেয়াস্ত্র AK-47 ম্যাগাজিন বলে বর্ণনা করেছেন। এ বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার। পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, ম্যাগাজিনটা ওটা ভুলে ওনার ইস্যু রয়ে গেছিল। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 অনুযায়ী দেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনের জন্য ব্যক্তির বয়স 30 থেকে 70 বছরের মধ্যে হতে হয়। উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ঘিরে চলমান আলোচনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈধ লাইসেন্সের ক্ষেত্রে বয়স 30 বছর আছে নাকি? আমি যেহেতু এই আইনটা পুরোটি দেখি নাই, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বিমানবন্দরে প্রথম 2 প্রবেশপথ পেরিয়ে তৃতীয় প্রবেশপথে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে। প্রথম প্রবেশপথে কেন ধরা হয়নি সে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এজন্য আমি অলরেডি বলেছি, যেই হোক, অনেক সময় আছে, যেমন ধরেন হয়তো আমার ভাই আপনেগো ইয়ের নেতা, এখন উনি যখন ঢোকেন অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পান। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা সমানভাবে প্রয়োগ হয়, এজন্যই বলা হয়েছে। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা সমানভাবে প্রয়োগ হয়, এজন্যই বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।